বাংলায় যে সকল ডিটেকটিভ গল্পগুলো সিরিজ আকারে প্রকাশিত হতো, যেমন ধরেন ফেলুদা, ব্যোমকেশ, শার্লক হোমস কিংবা কিরিটি। সো ওই সিরিজ আকারে গল্পগুলো ছাড়াও কিন্তু অসংখ্য ছোট গল্প থাকতো, যেগুলো ডিটেকটিভ গল্প এবং একটা গল্পে শুরু এবং একটা গল্পে শেষ, তার কোনো আলাদা সিরিজ নেই। তো সেরকমই একটা গল্প মিস স্মিথের কবচ। এখন এই গল্পের লেখককে আপনি কি ধারণা করতে পারছেন মিস স্মিথের কবচের লেখকটাকে? না, এটা সত্যজিৎ রায় না, উপেন্দ্র কিশোর রায় না, পাঁচ করিয়ে দেও না, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় না। এর লেখক স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইয়াস, আপনি ঠিকই শুনছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখন এই বইটি কেমন, এই বইটি পড়ে আমার কেমন লাগলো? বাই দ্য ওয়ে, আমি বাংলাদেশে থাকি, তো বাংলাদেশ থেকে এটা একটি ইন্ডিয়ান বই। আমি ইন্ডিয়ান বইটি কীভাবে কিনলাম বা আপনারা কোথা থেকে কিনবেন, সব কিছু আজকে ডিটেলস আলোচনা করবো। লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। মিস স্মিথের কবচ বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটির পেজ সংখ্যা 96। বইটি বর্তমানে বাংলাদেশের অনেক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যেটি একটি কলকাতার বই। সো অনেক প্রকাশনী সত্যকে নিয়ে প্রকাশিত করে। আমার কাছে যেটি আছে সেটা হলো বেনজিন প্রকাশনের প্রকাশনী। বইটির দাম 120-এর আশেপাশে পেয়ে যাবেন আপনি, এবং বইটির গুডরিডস রেটিং বর্তমানে 3.5। এখন 3.5 শুনে হয়তো আপনার মনটা একটু খারাপ হয়ে যেতে পারে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই কিন্তু এত কম রেটিং কেন এত কম রেটিং, সেটা আপনি পুরো রিভিউ দেখলেই বুঝে যাবেন। একটা বিষয় আমি অনেক ভিডিওতেই বলেছি, সো আবারও বলছি যে কলকাতার বইগুলো যখন বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীতে প্রকাশিত হয়, তখন এক এক প্রকাশনী কিন্তু কাভার ডিজাইনগুলো এক এক রকমভাবে ছাপায়। যেমন আমার কাছে আছে বেনজিন প্রকাশনীর একটা বই। সো এর কাভার ডিজাইনটা যেমন ভিন্ন, অন্যান্য যেসব প্রকাশনীর বইগুলো আছে প্রত্যেকটা প্রকাশনের কাভার ডিজাইন ভিন্ন। সো আমি এই বইটার কাভার ডিজাইনের কথা বলবো। এই বইটার কাভার ডিজাইনে একদম ফ্রন্টে মিস স্মিথের কবচ একদম বড় বড় করে লেখা, এবং সেখানে একটা কবজের যে একটা সিম্বল সেটা দেওয়া হয়েছে, এবং তার উপরে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে। খুব সম্ভবত এটা এআই জেনারেটেড সিনারিও, এবং ব্যাক পার্টে সেম জিনিস রাখা হয়েছে। সো ব্যাক পার্টে কোনো লেখা নেই, বাট একটা সিনারিও দেওয়া হয়েছে, সবুজের মধ্যে কালো টাইপের একটা সিনারিও। সো আমার কাছে ওভারঅল যদিও এআই জেনারেটেড, বাট ভালো লেগেছে আমার কাছে। বাই দ্য ওয়ে, এটা এআই জেনারেটেড কিনা আমি কিন্তু 100% শিওর না, আমি জাস্ট বললাম আর কি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন বইগুলো লিখতেন সেটা ম্যাক্সিমাম ছিল ব্রিটিশ আমল। সো ওই সময়ে উৎসর্গের বিষয়টা সেরকমভাবে ছিল না। সো কেউ একটা বই লিখবে এবং বই লেখার পর যখন সে বইটি পাবলিশ করবে তখন কাউকে তার কাছের কোনো ব্যক্তিকে উৎসর্গ করবে, ওই বিষয়টা হয়তো ওইভাবে ছিল না ওই সময়। কারণ তার কারণে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যতগুলো বই পড়েছি কোনোটাতে আমি উৎসর্গের বিষয়টা দেখিনি। আইদার প্রকাশনী কাউকে উৎসর্গ করছে। সো আমি একটা বই পড়ছিলাম যে একজনকে উৎসর্গ করছে, কিন্তু সেটা প্রকাশনীর উৎসর্গ, অর্থাৎ যে প্রকাশনী বইটা ছাপাইছে সেই প্রকাশনী কাউকে উৎসর্গ করছে। সো এরকম হতে পারে, কিন্তু লেখক কাউকে উৎসর্গ করেনি। সো এই বইতেও তার ব্যতিক্রম না, এই বইতে আমি কোনো উৎসর্গ পাইনি। গল্প সম্পর্কে একটু সংক্ষেপে বলা যাক। খুবই শান্ত একটা গ্রাম শ্যামপুর, এবং সেই গ্রামে কখনো চুরিও হয় না, এবং হঠাৎ করে সেই গ্রামে চুরি তো দূরে থাক, একটা খুন হয়ে যায়। গাঙ্গুলি মশাই নামে এক লোক সেখানে খুন হয়, এবং সেই গ্রামেরই বাসিন্দা ছিল আমাদের যে গল্পের হিরো, তার মামা। আমাদের গল্পের হিরোর নাম হলো সুশীল। সে বর্তমানে ডিটেকটিভগিরি শিখছে কলকাতার কোনো একজন বড় ডিটেকটিভের কাছে, এবং তার মামা চাচ্ছে যে তার ভাগ্নে যেহেতু ডিটেকটিভগিরি শিখছে, তো গোয়েন্দাগিরি শিখছে। সো সে চাচ্ছে যে আচ্ছা পরীক্ষা করতে, যে তার গ্রামে যে কোনটা হয়েছে তার ভাগ্নেকে ডেকে না বলে তুমি এটা ডিটেকটিভগিরি করো, অর্থাৎ তুমি এটা তদন্ত করো। তদন্ত করে তুমি যদি প্রমাণ করতে পারো যে খুনিকে, তাহলে আমি বুঝবো না তুমি যে এতদিন ধরে গোয়েন্দাগিরি শিখতেছো এটা আসলেই ভ্যালু আছে, এবং এটা আমি তোমাকে কন্টিনিউ করতে দেবো। আদারওয়াইজ তোমাকে কিন্তু এটা ওইখানে আর পড়াবো না, আমি তোমাকে অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। এখন তদন্তের এক পর্যায়ে আমাদের হিরো সুশীল, ডিটেকটিভ সুশীল, তিনি একটা কাঠের পাত খুঁজে পান, যেটা কিনা মিস স্মিথের কবচ। এখন এই খুনের সাথে মিস স্মিথের কবচের কী সম্পর্ক, বা মিস স্মিথ উপজাতিরই বা কী সম্পর্ক, এবং সুশীল কি শেষ পর্যন্ত পেরেছিল ওই খুনিকে খুঁজে বের করতে, সব কিছু বুঝতে হলে বা জানতে হলে আপনাকে এই উপন্যাসটি পড়তে হবে। রিভিউ দেখে যদি পুরো গল্পটা বুঝে যেতেন তাহলে তো হবে না। রিভিউ তো শুধুমাত্র আপনাকে একটা আগ্রহ তৈরি করার জন্য, আর গল্প বুঝতে হলে আপনাকে অবশ্যই যে কোনো গল্পের ক্ষেত্রেই পুরো গল্পটাই পড়তে হবে। প্রকৃতির বর্ণনা যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে দেন সেটা আমরা অলরেডি জানি, সেটা আমরা দেখেছি, আরণ্যকে দেখেছি, আমরা চাঁদের পাহাড়েও দেখেছি, এবং এই ছোট একটা উপন্যাস বা গল্পে তার ব্যতিক্রম ঘটেনি। এখানেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, এবং তার যে হিরো সুশীল, ডিটেকটিভ সুশীল বা গোয়েন্দা সুশীল, তাকে তিনি একজন প্রকৃতিপ্রেমী হিসাবেই উপস্থাপন করেছেন। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে একটা ডিটেকটিভ বই আছে সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। আমি ফেসবুকে স্ক্রলিং করতেছি, আমি ফেসবুকে মোটামুটি মাঝে মধ্যেই বই সার্চ দিই বা বুক রিভিউ সার্চ দিই, যার কারণে অ্যালগরিদম বুঝে গেছে যে এই লোকটাকে বেশি বেশি বই দেখাতে হবে। এখন আমি যখন ফেসবুকে স্ক্রলিং করেছিলাম, দেখে একটা পেজ তাদের বিভিন্ন বইয়ের অ্যাড দিতেছে সেল করার জন্য বা বিক্রি করার জন্য, এবং আমি সেখানে দেখি যে মিস স্মিথের কবচ নামে একটা লেখা, এবং তার সেখানে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি একটু অবাক হই যে এরকম গল্পের নাম তো আমি শুনিনি আগে, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরকম একটা গল্প আছে সেটাও তো আমি জানি না। তারপরে আমি বইটি অর্ডার দিই এবং পড়ে দেখি যে না, এটা একটা ডিটেকটিভ উপন্যাস।
প্রপার গোয়েন্দা গল্প হিসাবে একটা গল্পের মধ্যে যতগুলো উপাদান থাকা দরকার, আমি স্বীকার করছি যে এই বইতে সেটা নেই, এই বইয়ের দুর্বলতা আছে, আমি এটাও মানছি, কিন্তু এই বইটা খুব ভালো একটা বই। এবং আপনি যদি ছোট কাউকে এই বইটি গিফট করেন, আমার মনে হয় তার জন্য একটা পারফেক্ট গোয়েন্দা গল্প হবে এটা। এবং আরও একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এই বইটা যেহেতু বাংলা গোয়েন্দা উপন্যাসের প্রথম দিকের বই, সো প্রথম দিকের বই কিন্তু অনেক ভুল ত্রুটি থাকে, সেটা বই হোক আর যে কোনো কিছুই হোক। তো কোনো একটা বিষয় বা জিনিস যদি আপনারা প্রথমে করে যান, সেটা কিন্তু স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি থাকবে। তো আস্তে আস্তে সেখানে অনেক পরিবর্তন আসবে বা সেটা আপনার উন্নত হবে। সো বইয়ের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যতিক্রম নয়, যেহেতু এটা একদম প্রথম দিকের বই, সো সেই হিসাবে এখানে অনেক ভুল ত্রুটি আছে। আচ্ছা, আমি যদি একটু ডিটেলসে বলি, এই বিষয় নিয়ে অনেকের মতভেদ আছে, তবে ম্যাক্সিমাম মানুষের মতে 1839 সালে কলকাতা নবজীবন পত্রিকায় প্রকাশিত গিরিশচন্দ্র বসুর সেকালের গোয়েন্দা কাহিনী হলো বাংলা গোয়েন্দা গল্পের প্রথম গল্প। প্রথম দিকের গল্প, একদম প্রথম গল্প হলো এটা, এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের গোয়েন্দা গল্প প্রকাশিত হয়। আপনি যদি প্রথম গোয়েন্দা উপন্যাসগুলো পড়ে থাকেন বাংলা গল্পের, তো আপনি বুঝতে পারবেন যে 1840 সালের আশেপাশে যে সকল গোয়েন্দা উপন্যাসগুলো বাংলাতে প্রকাশিত হয় তার ম্যাক্সিমামই পুলিশ কেন্দ্রিক গোয়েন্দা গল্প, অর্থাৎ সেখানে কোনো প্রাইভেট ডিটেকটিভ নেই, যেমন ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি বা শার্লক হোমস এদের মতো প্রাইভেট ডিটেকটিভ সেখানে ছিল না। সেখানে একজন পুলিশ, সেই পুলিশ নিজেই গোয়েন্দা। আপনারা যদি দারোগার দপ্তর দেখে থাকি যে সেখানে একজন পুলিশ, সেই পুলিশ নিজে গোয়েন্দাগিরি করছে। সো এরকমই একটা কাহিনী ছিল ওই সময়। 1897 সালে শরৎচন্দ্র দেবের গোয়েন্দা কাহিনীতে প্রথমবারের মতো নাকি বাংলাতে প্রাইভেট ডিটেকটিভের আবিষ্কার হয় এবং প্রাইভেট ডিটেকটিভের গল্প সেখান থেকে লেখা শুরু হয় এবং এরপর আস্তে আস্তে ফেলুদা, ব্যোমকেশ আসে। মিস স্মিথের কবচ 1942 সালে প্রথম প্রকাশিত হয়, অর্থাৎ এটা বুঝতেই পারছেন যে বাংলা সাহিত্যের বা বাংলা গোয়েন্দা সাহিত্যের প্রথম দিকের একটা গল্প। এর ঠিক 23 বছর পরে অর্থাৎ 1965 সালে গিয়ে ফেলুদা প্রকাশিত হয়, ফেলুদার প্রথম গল্প যেটা। সো প্রথম গল্প হিসাবে এর ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা করে দিতেই পারি। যারা এই বইটা পড়ে ভাবছেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার হাত তো খুব একটা ভালো না, তিনি খুব একটা জোরালো লেখক না, আমি তাদের বলবো ভাই, আপনারা যদি এরকমই ভেবে থাকেন তাহলে প্লিজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অন্যান্য উপন্যাস আছে যেমন আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, বিশেষ করে চাঁদের পাহাড়, এগুলো একটু পড়ে আসুন, তাহলে আপনি বুঝবেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার জোর কতটুকু। এমনকি যে জীবনে কখনো আফ্রিকায় যায়নি, আফ্রিকা না গিয়েও আফ্রিকার এত সুন্দর বর্ণনা তিনি চাঁদের পাহাড়ে দিয়েছেন, সেটা সত্যি অসাধারণ। বাই দ্য ওয়ে, চাঁদের পাহাড়ে একটা রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, সো আপনি যদি ওই রিভিউটা এখনো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। এই বইয়ের একদম শেষের দিকে মিস স্মিথের কবচের একটা বিবরণ পাবেন যে মিস স্মিথের কবচ কি, এই কবচ মিসমি উপজাতিরা কেন ব্যবহার করে বা মিসমি উপজাতি বা কারা, সো ডিটেলস সমস্ত কিছু ব্যাখ্যা পেয়ে যাবেন। এবং মিস স্মিথের কবচের সাথে এই গল্পের কী সম্পর্ক বা এই গল্পে এই কবচটা করতে গেল সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। এবং মোটামুটি এক কথায় বলতে গেলে যে মিস স্মিথের কবচের একটা হিস্ট্রি জানতে পারবেন। আর একটা বিষয়, মিস স্মিথের কবচের অডিও স্টোরি কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, সানডে সাসপেন্সে নেই কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে আছে। সো যারা কিনা মোটেও বই পড়তে পছন্দ করে না, আমি অবশ্যই সাজেস্ট করবো যে বই পড়তে, এই বইটা পড়তে, কিন্তু হয়তো না অনেকেই আসে না যে বই পড়তে একদমই ভালো লাগে না, তাদের বলবো যে আপনারা ইউটিউব থেকে শুনে নিতে পারেন। আমাকে যদি এই বইয়ের ভালো এবং খারাপ দিক বিষয়ে আলোচনা করতে বলেন তাহলে আমি বলবো যে এই বইয়ের ভালো দিক দুইটা আমি পেয়েছি। একটা হলো প্রকৃতির বর্ণনা, খুবই সুন্দরভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে প্রকৃতির বর্ণনা দিয়েছে, যেটা কিন্তু তার বিভিন্ন উপন্যাসে করে থাকেন। এবং শেষ দিকে একটা বিবরণ টাইপ দিয়েছেন, মিস স্মিথের কবচের একটা ইতিহাস দিয়েছেন, সেই বিষয়টা আমার ভালো লাগছে। এবং খারাপ দিকের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে এই এখনকার সময়ে যে বাংলা গোয়েন্দা গল্পগুলো আছে সেই গল্পের তুলনায় এটা অতটাও মানানসই না, অর্থাৎ অতটা মজবুত না। যারা কিনা ফেলুদা পড়তে অভ্যস্ত, ব্যোমকেশ পড়তে অভ্যস্ত, তার কাছে অবশ্যই এই বইটা অতটাও ভালো লাগবে না। খুবই ছোট একটা বই, আপনি আশা করছি যে এক বসায় পড়ে শেষ করতে পারবেন। যদি এক বসায় পড়ে শেষ করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই, দ্বিতীয়বার বসে শেষ করবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই বইটা কাদের জন্য পারফেক্ট, কারা এই বইটা পড়লে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আমি বলবো আমার ব্যক্তিগত মতামত যে যারা কিশোর, যারা কিনা ফেলুদা, ব্যোমকেশের সাথে এখনও অতটা পরিচিত না বা পড়েনি, তাদের জন্য বইটা একদম পারফেক্ট বই। তারা যদি এই বইটা পড়ে তাদের কাছে আমার মনে হয় যে পারফেক্ট একটা টাইম স্পেন্ড করবে তারা, এবং খুবই ভালো লাগবে তাদের কাছে। আমি জানি যে এই যুগে এসে অনেকেই বলতে ম্যাক্সিমামই গোয়েন্দা কাহিনীর ফ্যান। কারো হয়তো ব্যোমকেশ ভালো হয়, কারো শার্লক হোমস, সো অনেকেই অনেক গোয়েন্দা কাহিনী ভালো হয়, কিন্তু বরাবরের মতো আমার এখনও পর্যন্ত ফেলুদা সবচেয়ে প্রিয়। সো আপনার কোন গোয়েন্দা চরিত্রটি সবচেয়ে প্রিয় সেটা আপনাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।